কেমন আছো তোমরা? ম্যাম ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি নজমুল আরা বেগম। আজ তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এর প্রথম অংশ নিয়ে। নিচের দৃশ্যটি দেখো। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে দূরের আকাশে তারাগুলো নিজ নিজ জায়গায় থেকে মিটমিট করে চলছে। তারাগুলো কি স্থির? বলতে পারো? না ম্যাম, মনে হয়েছে। তারাগুলো ঘূর্ণায়মান। তারাগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে না কেন? তারাগুলো একে অপরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। এখানে একটি চিত্রে দেখা যাচ্ছে বুদবুদগুলো উপরে উঠছে কিন্তু আবার নিচে নেমে যাচ্ছে। এমনটা হচ্ছে কেন? উপরের দিকে চলে যাচ্ছে না কেন? এর কারণ হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের প্রভাবে এগুলো আবার নিচের দিকে নেমে আসছে। আমাদের আজকের পাঠ মহাকর্ষ ও অভিকর্ষ। এই পাঠের আজকের আলোচ্য বিষয়গুলো হলো মহাকর্ষ ও মহাকর্ষ বল কি, নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষ সংক্রান্ত গাণিতিক সমস্যা, অভিকর্ষ কি, মহাকর্ষ ও অভিকর্ষের পার্থক্য এবং অভিকর্ষ ত্বরণ। এখানে দেখো, এই যে আপেলের সাথে মাটির একটি আকর্ষণ, তারপরে গাছের নিচে বসে থাকা ব্যক্তিটির সাথে আপেলের আকর্ষণ, পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ, এরকম সবগুলো একে অপরের সাথে আকর্ষণে যুক্ত রয়েছে। উপরের সকল বস্তু একে অপরকে এক ধরনের বল দ্বারা আকর্ষণ করে। এই মহাবিশ্বের সকল বস্তু কণাই একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে। আমরা জানি নিউটন সাহেব আপেল গাছের নিচে বসেছিলেন। এমন সময় গাছ থেকে একটি আপেল মাটিতে পড়ল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আপেলটি মাটিতে পড়ল কেন? কেন এটি উপরের দিকে চলে যায়নি? অবশ্যই কেউ তাকে নিচের দিকে টানছে। চিন্তা ভাবনার পর তিনি এ সিদ্ধান্তে উপনীত হন যে শুধু পৃথিবীই নয়, মহাবিশ্বের সকল বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ কি কোনো নিয়ম মেনে চলে? স্যার আইজ্যাক নিউটন এই মহাকর্ষে নিয়ম মেনে চলে এ নিয়ে সূত্র প্রদান করেছেন। চিত্রে লক্ষ্য করো, কোন গ্রহটি সূর্যের কাছে? বলতে পারবে? ম্যাম বুধ। হ্যাঁ, বুধ গ্রহটি সূর্যের কাছে। কোন গ্রহটির গতিবেগ বেশি? বলতে পারছো না? না, এটিও বুধ হবে, কারণ এটি সূর্যের একদম কাছে। সূর্যের অনেক কাছে বলে এর গতিবেগ বেশি। কোন গ্রহটি বড় এবং কোনটি ছোট? বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি আর সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। স্যার আইজ্যাক নিউটন দুটি বস্তু কণার ক্ষেত্রে যে সূত্র দিয়েছেন, দুটো বস্তু কণার একটি যদি এ হয় আরেকটি যদি বি হয়, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। কোন বস্তু কণার আকর্ষণ শক্তি বেশি হবে? চিত্রের মাধ্যমে কি বুঝতে পেরেছো কোন বস্তু কণার আকর্ষণ শক্তি বেশি? চিত্র এ এর আকর্ষণ শক্তি বেশি। কারণ কি? এর ভর বেশি এবং এটি বি কে নিচের দিকে টেনে আনতে পেরেছে। দুটি বস্তুরই আকর্ষণ থাকে, কিন্তু যার আকর্ষণ শক্তি বেশি অন্য বস্তুটি তার দিকে চলে আসবে। বস্তু কণা দুটির কি একই গতিবেগ ছিল? বস্তু কণা দুটির গতিবেগ কিন্তু একই ছিল না। এর চেয়ে বি এর গতিবেগ বেশি ছিল। এর আকর্ষণে বি খুব দ্রুত এর দিকে চলে এসেছে।
বস্তুকণা দুটি কি আঁকাবাঁকা পথে একে অপরের কাছে এসেছে? না ম্যাম। হ্যাঁ, বস্তুকণা দুটি সোজা পথে একে অপরের কাছে এসেছে। মহাকর্ষ সূত্রটি লক্ষ্য করো। দুটি বস্তুকণার মধ্যকার যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি কেমন, এদের প্রকৃতি কি, কিংবা মাধ্যমের প্রকৃতি এসবের উপর নির্ভর করে না। বস্তুর ভর বেশি হলে আকর্ষণ বলও বেশি হয়, আর এদের মধ্যকার দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কম হয়। নিউটনের মহাকর্ষ সূত্রটি হলো, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে কি বুঝতে পারলাম? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তুকণাদ্বয়ের ভর যদি বৃদ্ধি পায় তাহলে আকর্ষণ বলের মানও বৃদ্ধি পাবে। ভর কমে গেলে আকর্ষণ বলের মান কমে যাবে এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব বাড়লে এদের আকর্ষণ বল কমে যাবে, দূরত্ব কমলে আকর্ষণ বল বাড়বে। এখানে দুটি বস্তু, ডান দিকের বস্তুটির ভর m1 এবং বাম দিকের বস্তুটির ভর m2, এদের মধ্যকার যে দূরত্ব তাকে d দিয়ে প্রকাশ করা হলো। এদের মধ্যকার আকর্ষণ বলকে প্রকাশ করা হলো f দিয়ে। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে আকর্ষণ বল F সমানুপাতিক m1 ইন্টু m2, অর্থাৎ বস্তুকণা দুটোর ভরের গুণফলের সমানুপাতিক, এবং F সমানুপাতিক 1 ডিভাইডেড বাই d স্কয়ার, অর্থাৎ বস্তুকণাদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রটি আমরা লিখতে পারি F সমানুপাতিক m1 ইন্টু m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখানে F সমান সমান হবে g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। g হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এর অর্থ হচ্ছে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তা হচ্ছে g এর সমান। g কি? একটি বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এর মান 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মহাকর্ষ সূত্র অনুসারে দেখা যায় যে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল দ্বিগুণ হবে, ভরের গুণফল 3 গুণ হলে বল 3 গুণ হবে। আর নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে এর বল 1/4 হবে। দূরত্ব 3 গুণ করলে বল 9/1 ভাগ হবে। মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখানে আগের মতোই লক্ষ্য করো, প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করছে। ভূপৃষ্ঠের উপরে সকল বস্তু একে অপরকে কোন ধরনের বল দ্বারা আকর্ষণ করে? সকল বস্তু মহাকর্ষ বল দ্বারা একে অপরকে আকর্ষণ করে। এখন লক্ষ্য করো, গাছ থেকে একটি আপেল পড়লে এটি মাটিতে পড়ে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ। এখন এই দুটি বস্তুর মধ্যে একটি যদি হয় পৃথিবী, তাহলে কিন্তু তাকে আমরা মহাকর্ষ বলবো না। পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করলে তাকে বলা হয় মধ্যাকর্ষণ। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকেই
মধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে। যেমন গাছের ফল মাটিতে পড়া, লাফ দিলে মাটিতে পড়া, ক্রিকেট বল উপরে উঠে আবার নিচে পড়া ইত্যাদি ইত্যাদি। বলটি উপর থেকে ছেড়ে দিলে এটি নিচে পড়বে। ঘটনাটিকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হয়। নিচের ঘটনাটি লক্ষ্য করো। উপর থেকে একটি বল ছুঁড়ে দিলে এটি কোথায় পড়েছে? নিচে মাটিতে পড়েছে। বলটি পড়ার সময় গতিবেগের কি কোনো পরিবর্তন হয়েছে? তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, যদি বাসার ৫ তলার সেখান থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি যদি নিচে পড়তে ৫ সেকেন্ড সময় নেয়, প্রথম সেকেন্ডে এর যে গতিবেগ ছিল দ্বিতীয় সেকেন্ডে সে গতিবেগ দ্বিগুণ হয়ে যাবে, তৃতীয় সেকেন্ডে গতিবেগ ৩ গুণ হবে, চতুর্থ সেকেন্ডে হয়ে যাবে ৪ গুণ এবং পঞ্চম সেকেন্ডে হয়ে যাবে ৫ গুণ। গতিবেগের এই পরিবর্তন হচ্ছে অভিকর্ষ বলের জন্য। বেগের এই পরিবর্তনের হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে জি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আবার অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক ত্বরণের একক কি হবে, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণ জি এর মান কিসের উপর নির্ভর করে? বালকটিকে পৃথিবী কোন দিকে টানছে? বালকটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। এখানে বালকের ভর যদি হয় ছোট হাতের এম, বালকের উপর প্রযুক্ত বল অভিকর্ষজ বল হবে F = mg। m হচ্ছে বালকের ভর আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে বালকের উপর প্রযুক্ত অভিকর্ষ বল F = হবে mg, অর্থাৎ বালকের ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। বড় হাতের m, এটি হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ব্যাসার্ধ d দিয়ে প্রকাশ করা হয়। মহাকর্ষের সূত্র অনুসারে এই অভিকর্ষ বল F = হবে g ইনটু বড় হাতের m ইনটু m ডিভাইডেড বাই d স্কয়ার। আমরা যখন মহাকর্ষের সূত্র লিখেছিলাম তখন g এর সাথে m1 ইনটু m2 বলেছিলাম, কিন্তু এখানে দুটি বস্তু নয়, এখানে একটি হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর নির্দিষ্ট এবং এর জন্য একে বড় হাতের m দিয়ে প্রকাশ করা হয়েছে, আর ছোট হাতের m হচ্ছে বালকের ভর, এটি নির্দিষ্ট নয়। g = বড় হাতের g ইনটু m বড় হাতের m ডিভাইডেড বাই d স্কয়ার। লক্ষ্য করো, বড় হাতের g হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক আর বড় হাতের m হচ্ছে পৃথিবীর ভর, দুইটিই কিন্তু নির্দিষ্ট। সুতরাং g ও m কে পরিবর্তন করা যাবে না। কোনটি পরিবর্তনশীল? দূরত্ব, তাই না? দূরত্ব পরিবর্তনশীল। যেহেতু বস্তুর ভর এখানে অনুপস্থিত, সুতরাং অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। যেহেতু g এবং পৃথিবীর ভর m ধ্রুবক, তাই অভিকর্ষ ত্বরণ g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব d এর উপর নির্ভর করে। সুতরাং g এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এর অর্থ হলো g এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। অভিকর্ষ ত্বরণ g এর মান কিসের উপর নির্ভর করে? পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর। অভিকর্ষ ত্বরণ g এর মান পৃথিবীর সকল স্থানে কি সমান থাকে? আমরা লক্ষ্য করি পৃথিবী কি সম্পূর্ণ গোলাকার? না ম্যাম, উত্তর আর দক্ষিণ দিকে একটু চাপা। হ্যাঁ, উত্তর এবং দক্ষিণ দিকে একটু চাপা। হ্যাঁ, এই পৃথিবীর মাঝ বরাবর এই যে লাল চিহ্নিত একটি অংশ দেখালাম, এটিকে বলা হয় বিষুব অঞ্চল।
উত্তর থেকে দক্ষিণ যে লাল চিহ্নিত অংশ এটি হচ্ছে মেরু অঞ্চল এবং উত্তর মেরু এবং বিষুব অঞ্চলের মাঝামাঝি একটি অংশ, সেরকম বিষুব অঞ্চল থেকে দক্ষিণ মেরুর মাঝামাঝি এরকম একটি অংশ থাকে। এই অঞ্চলটিকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। উত্তর মেরুর ক্ষেত্রে কর্কট ক্রান্তীয় অঞ্চল, দক্ষিণ মেরুর ক্ষেত্রে এটি হয়ে যাবে মকর ক্রান্তীয় অঞ্চল। বিষুব অঞ্চলের ব্যাসার্ধ আর, মেরু অঞ্চলের ব্যাসার্ধ আর এবং ক্রান্তীয় অঞ্চলের ব্যাসার্ধ আর। ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। এই তিন অঞ্চলের আর এর মান কি সমান হবে? ব্যাসার্ধ কি সমান হবে? না ম্যাম, না। সমান না। বিষুব অঞ্চলের ব্যাসার্ধ অনেক বেশি, ক্রান্তীয় অঞ্চলের ব্যাসার্ধ আরেকটু কম, মেরু অঞ্চলের ব্যাসার্ধ আরো কম। এই তিন অঞ্চলের জি এর মান, অভিকর্ষের ত্বরণ জি ইকুয়াল টু সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর ডিভাইডেড বাই আর স্কয়ার। আর কিন্তু এখানে দূরত্ব, আমরা যেটি সূত্রে ডি স্কয়ার বলেছি, সেখানে ব্যাসার্ধ, যেহেতু পৃথিবী থেকে বস্তুর দূরত্ব এখানে পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে বলা হয়েছে, এজন্য ডি এর স্থলে আমরা লিখব আর স্কয়ার। মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে আর এর মান বেশি, এজন্য জি এর মান কম। দূরত্ব বাড়লে অভিকর্ষের ত্বরণ জি এর মান কমতে থাকে। বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম। এই মানটি হলো 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্রান্তীয় অঞ্চলের দূরত্ব আরেকটু কম, এজন্য এর জি এর মান হচ্ছে বেশি, বিষুবীয় অঞ্চলের চেয়ে একটু বেশি, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। হিসাবের সুবিধার জন্য জি এর আদর্শ মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়। এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটু চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ সমান নয়। যেহেতু অভিকর্ষের ত্বরণ আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে, তাই জি সর্বত্র সমান হতে পারে না। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই সেখানে জি এর মান সবচেয়ে বেশি। মেরুতে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড। মেরু থেকে বিষুব অঞ্চলে ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে। বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, এখানে জি এর মান কম। বিষুব অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। হিসাবের সুবিধার জন্য জি এর আদর্শ মান ধরা হয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। উপর থেকে ছুড়ে দেওয়া পাথর ও কাগজের টুকরা মাটিতে একসাথে পড়বে কি? আমরা একটা প্রমাণ দেখি। একটি পালক ও ভারী কয়েন একসাথে যদি ফেলে দেই কি হবে? এটিকে প্রমাণ করার জন্য কাচের টিউবে ঢুকানো হলো। কাচের টিউবটি বাতাসে পরিপূর্ণ করলে দেখা যাবে কয়েনটি আগে পড়ে গিয়েছে এবং পালকটি পরে বের হবে। কাচের টিউব থেকে বাতাস বের করে দেওয়ার পর কয়েন এবং পালকটি দেখা যাবে উপর থেকে একসাথে নিচে পড়বে। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়। একই উচ্চতা থেকে একই সময়ে এক টুকরা পাথর এবং পালক ছেড়ে দিলে এগুলো একই সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাবে। যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই এই কয়েন এবং পালক এর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ একই, সুতরাং তাদের একই সময়ে নিচে পৌঁছানো উচিত। কিন্তু বাস্তবে যখন বাতাসের বাধার বিভিন্নতা ঘটে,
বাতাসের বাধা না থাকলে এগুলো একই সময়ে মাটিতে পড়বে। তোমাদের জন্য কিছু প্রশ্ন। মহাকর্ষ বল বস্তু কণাদ্বয়ের কেন্দ্রের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে, বস্তু কণাদ্বয়ের ভরের উপর নির্ভর করে, বস্তু কণাদ্বয়ের আকৃতি ও মাধ্যমের উপর নির্ভর করে। কোনটি সঠিক? ম্যাম ম্যাম 1 আর 2 1 আর 1 আর 2 মনে হয়। হ্যাঁ, ধন্যবাদ। 1 আর 2। আরেকটি প্রশ্ন। অভিকর্ষ বল অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, বস্তুর ভরের উপর নির্ভর করে, বস্তুর আকৃতির উপর নির্ভর করে। 1 আর 2 1 এবং ম্যাম 1 2 হবে। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের। তৃতীয় প্রশ্ন। বিষুব অঞ্চলে জি এর মান কত? 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, ধন্যবাদ। বস্তু কণাদ্বয়ের একটির ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বল কত হবে? দ্বিগুণ। দ্বিগুণ। এর পরের প্রশ্ন। বস্তু কণাদ্বয়ের দূরত্ব দ্বিগুণ করলে মহাকর্ষ বল কত হবে? অর্ধাংশ। বলো। 1/4। দ্বিগুণ করলে 1/4, 3 গুণ করলে 9/1, 4 গুণ করলে 16/1। প্রশ্ন করছি কয়েকটি। মহাকর্ষ বলতে কি বোঝায়? দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ তাকে বলে মহাকর্ষ। অভিকর্ষ বা মধ্যাকর্ষণ কাকে বলে? দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয় এবং অন্যটি কোনো বস্তু হয় তাহলে পৃথিবী ও বস্তুটির মধ্যকার যে আকর্ষণ তাকে বলে অভিকর্ষ বা মধ্যাকর্ষণ। ধন্যবাদ। অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? অভিকর্ষের বৃদ্ধির হার অভিকর্ষের ত্বরণ বলে। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত? 9.823 মিটার পার সেকেন্ড স্কয়ার। ধন্যবাদ। মহাকর্ষের সূত্রটি কি? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এ আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। মহাকর্ষ বল সমান সমান কি হবে? F = G m1 m2 / d²। অভিকর্ষ ত্বরণ বিভিন্ন স্থানে বিভিন্ন হওয়ার কারণ কি? কি কারণ বলতে পারবে? পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব বিভিন্ন হওয়ার কারণে অভিকর্ষ ত্বরণের মানও বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে। তোমাদের জন্য বাড়ির কাজ। এখানে একটি বস্তুর ভর দেয়া আছে 150 কেজি, আরেকটি বস্তুর ভর 30 কেজি। এদের মধ্যকার দূরত্ব 20 মিটার। প্রথম প্রশ্ন। মহাকর্ষীয় ধ্রুবক সমান সমান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন। নিউজিল্যান্ড, গ্রিনল্যান্ড এবং সিঙ্গাপুরে অভিকর্ষ ত্বরণ যথাক্রমে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.82 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। স্থানগুলো কোন কোন অঞ্চলে অবস্থিত কারণ সহ উল্লেখ করো। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনাটি শোনার জন্য। আশা করি সবাই বাড়ির কাজটি সঠিকভাবে সম্পন্ন করবে, তাহলে তোমাদের পাঠটি আরো বেশি সহজবোধ্য হয়ে উঠবে। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।